রাহুল গান্ধীর ভাষায় বলতে গেলে, ভাই মজা আ গয়া। সকাল থেকে বেশ টানটান উত্তেজনায় দেশের একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ নির্বাচনী ফলাফল সামনে আসছে এবং তার মধ্যে সবথেকে বেশি করে নজর রয়েছে ৩ টি রাজ্যে। একটি মহারাষ্ট্র, একটি ঝাড়খণ্ড যেখানে সাধারণ নির্বাচন হচ্ছে বিধানসভায় কে আসবে ক্ষমতায় আগামী ৫ বছর কারা শাসন ক্ষমতা চালাবে এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশ এই রাজ্যটার দিকেও কিন্তু সকলেরই নজর ছিল। কেননা উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কার্যত অখিলেশ যাদবের গড়ে ভোট হচ্ছে, ৯ টি আসনে উপনির্বাচন হচ্ছে এবং সত্যিই কি লোকসভার ট্রেন্ড বজায় আছে নাকি হাওয়া ঘুরছে? এই সমস্ত কিছুর দিকে নজর ছিল। তার পাশাপাশি বাংলার ৬ টি আসনে উপনির্বাচন আছে, সেদিকেও সকলেরই নজর ছিল। আর এই নির্বাচনী ফলাফল এখনো অব্দি যা সামনে এসেছে, যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাকে যদি সিনপসিস করতে বলা হয়, মানে ৩ টে পয়েন্টে যদি আমাকে ব্যাখ্যা করতে বলা হয়, দেশের মানুষ বুঝে গেছে যে গোটা দেশ জুড়ে যে বিভিন্ন জিহাদ চলছে, সেটা লাভ জিহাদ হোক, ভোট জিহাদ হোক, জমি জিহাদ হোক, সেইখান থেকে দেশকে যদি রক্ষা করতে হয়, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণতা যদি রাখতে হয়, তাহলে তাহলে সনাতনীদের একত্রিত থাকতে হবে এবং সেই থাকাটা বিজেপির পাশে থেকে থাকাই সম্ভব এবং নরেন্দ্র মোদী যে উন্নয়নের ভিশন রয়েছে, সেই ভিশনের সঙ্গেই জুড়তে হবে। এর মাঝখানে বৈদেশিক শত্রুরা যেভাবে চেষ্টা করেছিল পয়সা কড়ি দিয়ে এখানকার বিরোধী পক্ষকে নিয়ে একটা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে, সেই ফাঁদে যদি পা দেওয়া হয়, তাহলে এই দেশটার হাল বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো হয়ে যাবে। আর তাই গোটা দেশ সেই সনাতনীদের একত্রিত থাকাটা দেখে নিল। ২, যতই সরাসরি রাজনৈতিক ময়দানে না থাকুক কেন, অন্ধ ময়দানে থাকা আর না থাকার মধ্যে একটা আসমান জমিন ফারাক আছে। সঙ্ঘের যে মিশন, সঙ্ঘের যে ভিশন, দেশ সবার আগে, এইটা মানুষকে বোঝাতে হবে। সনাতনীদের এক জায়গায় আসতে হবে। আর তাই সেই কাজটা যদি সঙ্ঘ শুধু করে, তাদের সরাসরি কারো কোনো দলের হয়ে ভোট চাওয়ার দরকার নেই। শুধু এইটুকুনি যদি সঙ্ঘ করে, তাহলেই তাহলেই গোটা দেশের ছবিটা বদলে যাবে। আর ৩, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এই রাজ্যের জন্য ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে এই রাজ্যে যতই চুরি হোক, যতই দুর্নীতি হোক, ভদরকুটে বাঙালি একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে কুড়েমি করে থাকা আর ভাতা ভিক্ষার রাজনীতি। যত ভাতা দেবে, যত ভিক্ষা দেবে, ততই মানুষ কিন্তু তাদের পাশে থাকবে। বাকি রাজ্য গোল্লাই যাক, উন্নয়নের কোনো বালাই না থাক, চাকরি না হোক, শিল্প সংস্থান না হোক, কে ভাবে এসব কথা? মাস গেলে আমি তো ভাতা ভিক্ষা পেয়ে যাচ্ছি, এটাই হয়ে গেছে এখন বাঙালির সার্বিক পরিচয়। এই ৩ টি শব্দেই মোটামুটি গোটা নির্বাচনটাকে ব্যাখ্যা করে দেওয়া যেতে পারে। এক, এক করে বিভিন্ন রাজ্যের ফলাফলগুলো বলি এই মুহূর্তে। ফলাফল ঠিক বলব না, ট্রেন্ডিং টা বলব। সকাল থেকেই কিন্তু ছবিটা একটু অন্যরকম ছিল। কিন্তু যত বেলা গড়িয়েছে ততই দেখা যাচ্ছে বিজেপির স্থিতি, বিজেপি জোটের স্থিতি অনেকটাই মজবুত হচ্ছে। ১ম এই মহারাষ্ট্রের কথা বলি। মহারাষ্ট্রে আপনারা জানেন ২৮৮ আসন রয়েছে এবং সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ১৪৫ আসন পেতে হবে। বেশিরভাগ সমীক্ষক সংস্থাই দেখাচ্ছিল যে বিজেপি জোটই এখানে ক্ষমতায় আসছে, কিন্তু ১৪৫ আসনের গণ্ডি পেরিয়ে সামান্য এদিক ওদিক হতে পারে বা সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা হয়তো কিছুটা পিছিয়ে থাকতে পারে। ১৪০ থেকে ১৭০ এর মধ্যে আসন থাকতে পারে। এমনটা ইঙ্গিত আসছিল এনডিএ জোটের পক্ষে, কিন্তু সরকার শেষ পর্যন্ত তারা গড়বে। কিন্তু মহারাষ্ট্রে বেলা গড়াতেই দেখা যাচ্ছে মানুষ একটাই সিদ্ধান্ত নিয়েছে, ডাবল ইঞ্জিন সরকার চায়। আর তাই এই মুহূর্তে ১৪৫ এর গণ্ডি অনেকটা পেরিয়ে গিয়ে মহারাষ্ট্রে ডাবল সেঞ্চুরি ক্রস করে ফেলেছে এনডিএ জোট। শেষ যে খবর পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে ২১০ আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট, অর্থাৎ মহায়ুতি যেটা নাম দিয়েছে মারাঠিরা, এবং যেটা কংগ্রেসের জোট ইন্ডি জোট তার পিন্ডি চটকে গেছে। তারা তারা আপাতত ৬৫ আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা ১৩ টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ যে কাটেকি টক্করের একটা সম্ভাবনার কথা বলা হচ্ছিল। কোথাও গিয়ে কেউ বলছিলেন যে সেখানে কংগ্রেসের জোট, ইন্ডি জোট ক্ষমতায় চলে আসতে পারে। কেউ বলছিলেন তৃতীয় ত্রিশঙ্কু একটা জায়গা হবে, যেজন্য রিসর্ট পলিটিক্স শুরু হয়ে গেছে, হেলিকপ্টার বুক হয়ে গেছে, ফ্লাইট বুক হয়ে গেছে। না, সেসবের কিছু দরকার পড়ছে না মহারাষ্ট্রে। এবং মহারাষ্ট্রের এতটাই অবস্থা খারাপ হয়েছে ইন্ডি জোটে, ২ টো ছবি বললেই আপনাদের কাছে পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে শিবসেনার গড় আসন থেকে লড়ছিল। সেই আসন থেকে আদিত্য ঠাকরে পিছিয়ে আছে। এবং সবথেকে বড় কথা, শরদ পাওয়ার মারাঠা স্ট্রং ম্যান, যাকে এই ইন্ডি জোটের বা এই মহাবিকাশ আঘাড়ি যেটা মারাঠিরা নাম দিয়েছে, সেই জোটের প্রাণ পুরুষ বলা হচ্ছিল, একার হাতেই নাকি সমস্ত কিছু ঘুরিয়ে দিতে পারে। তার বাড়ির সামনেটা খাঁ খাঁ করছে। তার দলের লোকেরাও বুঝে গেছে যে শরদ পাওয়ারের জামানা শেষ। তিনি নিজের মুখে যে কথা বলছেন যে এবার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে।
সেই জায়গাটায় স্পষ্ট হয়ে গেছে ব্যাটন এবার তার ভাইপো অজিত পাওয়ারের হাতেই যাবে। এই যে ২১০ আসন রয়েছে তার মধ্যে এখন অব্দি যে লেটেস্ট ট্রেন্ড পাচ্ছি, বিজেপি একাই ১৩১ আসনে এগিয়ে রয়েছে এবং এখানেই কংগ্রেসের সঙ্গে একটা মারাত্মক ফারাক হয়েছে। কি ফারাক হয়েছে? বিজেপি যে ২৮৮ আসন রয়েছে তার মধ্যে মোটামুটি বোধহয় ১৪৮ আসনে নিজেরা লড়ছিল। ১৪৮ টা আসনে লড়ছিল এবং এই ১৪৮ টা আসনের মধ্যে ১৩১ টা আসনেই বিজেপি লিড করছে মহারাষ্ট্রে। অর্থাৎ স্ট্রাইক রেট প্রায় ৯৫% এর কাছাকাছি। অন্যদিকে কংগ্রেস এই জোটে দাদাগিরি করবে, তাদের মুখ্যমন্ত্রী কে হবে মোটামুটি সেই নিয়ে টালবাহানা শুরু করে দিয়েছে। তারা ১১০ টার কাছাকাছি আসনে লড়ছিল এবং সেই জায়গা থেকে এখনো অব্দি মাত্র ৩৫ আসনে তারা এগিয়ে আছে। অন্যদিকে আরেকটাও যেটা কনফিউশন ছিল মহারাষ্ট্রে, সেই মহারাষ্ট্রের যে শিবসেনা, যারা বিজেপির সবথেকে পুরনো শরিক, যাদের কাছ থেকে সমস্ত সম্পর্কটা ভেঙে দিয়ে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রিত্বের লোভে কংগ্রেসের হাত ধরেছিলেন। যে কংগ্রেসের হাত ধরা নিয়ে স্বয়ং বালাসাহেব ঠাকরে একদিন বলেছিলেন, "যেদিন কংগ্রেসের রাজনীতির সঙ্গে আমরা মিশে যাব, সেই দিনকে আমি শিবসেনার শাটার বন্ধ করে দেব।" সেই শাটার মুখ্যমন্ত্রিত্বের লোভে উদ্ধব ঠাকরে হয়তো বন্ধ করেননি। কিন্তু যেটা দেখা যাচ্ছে মহারাষ্ট্রের জনগণ উদ্ধব ঠাকরে সেই শাটার বন্ধ করে দিয়েছে। এখন অব্দি শেষ খবর যা পাওয়া যাচ্ছে, শিন্ডে সেনা অর্থাৎ একনাথ শিন্ডে যাদের হাতে অরিজিনাল শিবসেনার প্রতীক এবং দলের নাম রয়েছে, তারা ৪৮ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে উদ্ধব ঠাকরের দল, তারা যে শিবসেনা উদ্ধব ঠাকরে ইউবিটি করেছে, সেই দল মাত্র ২০ আসনে এগিয়ে রয়েছে। সেম যাচ্ছে শরদ পাওয়ারের দিকেও। কংগ্রেসের রাজনীতির সঙ্গে থাকা মানে কতখানি ভ্রান্ত দিকে থাকা মহারাষ্ট্রের মানুষ শরদ পাওয়ার মারাঠা স্ট্রং ম্যানকেও আজকে হাড়ে বুঝিয়ে দিয়েছে। তার ভাইপো অজিত পাওয়ার, তার দল ৩১ আসনে এগিয়ে রয়েছে, যেখানে মাত্র ১০ আসনে এগিয়ে রয়েছে শরদ পাওয়ারের দল। অর্থাৎ পরিষ্কার ইঙ্গিত রয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকতে হবে। যদি বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে যে বার্তা বিজেপির তরফ থেকে, এনডিএর তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই বার্তাতেই মারাঠাবাসী কিন্তু ভরসা রেখেছে। তবে মহারাষ্ট্রের পর আমি ঝাড়খণ্ডে আসবো না। যে গুরুত্বপূর্ণ রাজ্যটার কথা বলবো সেটা হচ্ছে ইউপি। কেননা মহারাষ্ট্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন যে ভারতবর্ষের ২য় বৃহত্তম রাজ্য লোকসভার আসনের নিরিখে ৮৮ টা আছে উত্তরপ্রদেশে, তারপর ৪৮ টা আছে মহারাষ্ট্রে। সেই ৪৮ আসনের মধ্যে লোকসভা ২০২৪ এ এনডিএ জোট পেয়েছিল মাত্র ১৮ টি আসন। ৩০ টা আসনই গিয়েছিল এই ইন্ডি জোটের পক্ষে। কিন্তু মানুষ যে কত বড় ভুল করেছে তার কয়েক মাস গড়াতেই সেটা তারা কড়াই গন্ডায় উসুল করে দিলেন, পুষিয়ে দিলেন এই এনডিএ জোটকে। এবং তারপরে যে বড় ধাক্কাটা ছিল সেটা হচ্ছে উত্তরপ্রদেশে ৮৮ আসন আছে, যেখানে গত দুটো নির্বাচনে অর্থাৎ ২০১৪ এবং ২০১৯ এ প্রায় ৭০ এর কাছাকাছি। ২০১৪ তে বোধহয় ৭২ আসন পেয়েছিল এবং ২০১৯ এ ৬৭ আসন পেয়েছিল বিজেপি। সেখানে এবার রাম মন্দির হয়েছে, যোগী আদিত্যনাথের ২ টো টার্ম চলছে। অনেক কিছু নিয়ে উত্তরপ্রদেশ থেকে কিন্তু প্রায় ৭৫-৭৬ টা আসনের এক্সপেকটেশন ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল কার্যত ভরাডুবি হয়েছে। অখিলেশ যাদবের হাত ধরে সেখানে ইন্ডি জোট অনেকটা এগিয়ে গেছে। আর যেহেতু এখানে অখিলেশ যাদবের দলের বহু বিধায়ককেই সাংসদের টিকিট দেওয়া হয়েছিল এবং তারা সাংসদ হয়ে গেছেন, তাই ৯ টি আসনে উপনির্বাচন ছিল সেখানে। আর সেই ৯ টি আসনের উপনির্বাচন যেখানে হচ্ছে বুঝতেই পারছেন সমাজবাদী পার্টির গড়। হলো না? এর আগের যে ইলেকশন ছিল সেখানে যোগী আদিত্যনাথ সরকার গড়লেও এইসব আসন থেকে সমাজবাদী পার্টির বিধায়কেরা জিতেছিলেন, তাদের টিকিটে জিতেছিলেন এবং তারাই পরবর্তীকালে সাংসদ হয়ে যাওয়ার জন্য এখানে উপনির্বাচন হচ্ছে। কিন্তু সেই অখিলেশ যাদবের গড়েও বড়সড় ফাটল দেখা যাচ্ছে। এই ৯ টি আসনের মধ্যে ৮-১ এ এগিয়ে রয়েছে বিজেপি। এবং আপনাদের মাথায় রাখতে হবে এই ৯ টি আসনের মধ্যে ৮ টি আসনে বিজেপি লড়ছিল, ১ টি আসনে তাদের জোটসঙ্গী আরএলডি লড়ছিল। বিজেপি যে ৮ টি আসনে লড়ছে, সেই ৮ টি আসনেই লিড করছে। ১ টি আসন তাদের যে জোট সঙ্গী লড়ছিল তারা কিছুটা পিছিয়ে রয়েছে। অর্থাৎ উত্তরপ্রদেশে নিয়েও একটা যে কথা হচ্ছিল যে যোগী জামানা শেষ, এই বুলডোজার রাজনীতি কেউ পছন্দ করছে না। যদি যোগী আর মোদিজির মধ্যে একটা ঝামেলা লেগে গেছে, অমিত শাহ আর যোগীজির মধ্যে ঝামেলা লেগে গেছে, কে পরবর্তী প্রধানমন্ত্রী হবে? এই সমস্ত যে ভ্রান্ত ধারণা মানুষকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, উত্তরপ্রদেশের মানুষও কিন্তু বুঝিয়ে দিল যে না, এইসবের কোনো ভিত্তি নেই। বিজেপি একটা পরিবার এবং সেই পরিবার হিসেবেই তারা লড়ছে এবং যদি সত্যিই সেটা লড়তে পারে এবং সবথেকে বড় কথা সঙ্ঘের আশীর্বাদ যদি সঙ্গে থাকে, সংঘ যদি ময়দানে নামে, তাহলে ফলাফলটা এরকমই হবে। ৯ টার মধ্যে ৮ টা বিজেপি লিড করছে, একটা সমাজবাদী পার্টি লিড করছে। অর্থাৎ লোকসভা নির্বাচনে যে, যে কথাটা ভাবা হচ্ছিল যে প্রায় ৭৬ ৭৮ টা আসন বিজেপি উত্তরপ্রদেশ থেকে জিততে পারে, সত্যিই যদি সংঘের সাহায্য নেওয়া হতো, সেই ফলাফলই হতো।
আর এরপর আসবো ঝাড়খণ্ড। যে ঝাড়খণ্ড নিয়েও কিন্তু অনেক স্পেকুলেশন ছিল। যদিও মনে করা হয়েছিল হেমন্ত সোরেন সরকার সেখানে করতে পারবে না। এবং সেখানে বিজেপি সরকারটা করবে শেষ পর্যন্ত। সেই ঝাড়খণ্ডে কিন্তু টানটান উত্তেজনার লড়াই চলছে এবং বিশেষ করে ভোটাকুড়ি আসন রয়েছে যেখানে খুব অল্প মার্জিনে যে কেউ লিড করছে। ফলে ঝাড়খণ্ডের ছবিটা কিন্তু স্পষ্ট হচ্ছে না। কোনো সময় সামান্য ব্যবধানে এগিয়ে যাচ্ছে বিজেপি জোট, কোনো সময় সামান্য ব্যবধানে এগিয়ে যাচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেসের যে জোট রয়েছে অর্থাৎ ইন্ডি জোট। এখনো ঝাড়খণ্ডের ছবিটা স্পষ্ট নয়। কিন্তু শেষ খবর যেটা পাচ্ছি ঝাড়খণ্ডে সেখানে কিন্তু বিজেপি জোটই এগিয়ে রয়েছে। ৪৪ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট এবং সামান্য পিছনে ৩৪ আসনে দাঁড়িয়ে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। অন্যান্যরা বোধহয় ১ টি বা ২ টি আসনে এগিয়ে রয়েছে। এটা শেষ খবর পাচ্ছি। অর্থাৎ ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি যদি সরকার শেষ পর্যন্ত করেও তাহলেও কিন্তু বিশাল মেজরিটি দিয়ে সরকার করবে এমনটা কিন্তু নয়। আবার অন্যদিকে আ এটা কিন্তু প্রাইমারি ট্রেন্ড। অনেকেই বলছেন ঝাড়খণ্ডে যত বেলা গড়াবে তত এটা বিজেপির দিকে ভালো ফলাফল হতে পারে। সেটা দেখা যাক। মানুষ কিভাবে সেখানে ভোট দিয়েছেন। কিন্তু ঝাড়খণ্ডে টানটান উত্তেজনা চলছে। কোনো সময় একদম টাই দুজনেই সমান, সমান আসন। কোনো সময় সামান্য বিজেপি জোট এগিয়ে যাচ্ছে, কোনো সময় সামান্য জেএমএম ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট তারা সামান্য ভোটে এগিয়ে যাচ্ছে। ফলে ঝাড়খণ্ডের ছবিটা একদমই স্পষ্ট নয়। অন্যদিকে আরেকটি রাজ্য নিয়ে obviously কথা বলতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে ৬ টি আসনে উপনির্বাচন আছে এবং যখনই সেই উপনির্বাচন ঘোষণা হয়েছিল, ওই ৩.৫ বছরের জেল খাটা আসামি পরিষ্কার করে বলে দিয়েছিল যে ফলাফল তো ৬-০ হবে। এবং বাস্তবেও দেখা গেল হ্যাঁ, সেই ৬-০ ই ট্রেন্ডিং চলছে। এখনো ফলাফল ঘোষণা হয়নি, কাউন্টিং হচ্ছে। কিন্তু কোন জায়গাতেই বিজেপির কোন কিছুই নেই। এবং সবথেকে বড় কথা একমাত্র আসন যেখানে বিজেপির এক্সপেকটেশন ছিল মাদারিহাট সেখানেও তারা ট্রেল করছে, সেখানেও তারা পিছিয়ে আছে। অর্থাৎ ছবিটা কিন্তু খুব স্পষ্ট যে বাংলায় যাই হয়ে যাক সেখানে কিন্তু মানুষ এখনো এই ভাতা ভিক্ষার রাজনীতিতেই বিশ্বাস করে। এবার আপনারা বলবেন যে উপনির্বাচন মানে তো লুটপাটের ভোট হয় এটা তো বিজেপি নেতারা আগে থেকেই বলছিলেন। দেখুন রাজনীতিতে কেউ নেমেছে, রাজনীতি সে করবে, সে লুটপাট করবে, পুলিশকে ব্যবহার করবে, প্রশাসনকে ব্যবহার করবে, সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু এটা কি বিশ্বাসযোগ্য যে ভোটটা পেয়েছে তার 100% ই লুটপাট করে ভোট হয়েছে? মানুষ একটা ভোটও তাদেরকে দেয়নি। এটা তো হতে পারে না। অর্থাৎ কিছু মানুষ তাদেরকে ভোট দিয়েছে, কিছু লুটপাট হয়েছে, এই জায়গাটাই হতে পারে। মানে বিরোধীদের কথা যদি সত্যি হয় যে এখানে লুটপাট হয়েছে, এখানে পুলিশ প্রশাসনকে কাজে লাগানো হয়েছে এবং মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। যদি এই জায়গাটাও হয়, তাহলে সেই জায়গা থেকে ছবিটা খুবই স্পষ্ট হয়ে যাবে যে বড় অংশের মানুষ তারা কিন্তু আ এই শাসক দলকেই ভোট দিচ্ছে। অর্থাৎ এই যে আরজিকর কাণ্ড হয়ে গেল, এই যে চুরি হয়ে গেল, এই যে দুর্নীতি হয়ে গেল, এই যে এত কিছু নিয়ে অভিযোগ উঠছে, মানুষেরও কিন্তু কোনো হেলদোল নেই। মানুষ এটা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয়। ওই মাসের শেষে গিয়ে ৳১,০০০ ৳১,২০০ র ভাতা ভিক্ষাটা তাদের অ্যাকাউন্টে ঢুকছে কিনা এইটুকুনিই তাদের কাছে যথেষ্ট। এই যে এত চাকরি চুরি হচ্ছে, এত কয়লা চুরি, বালি চুরির অভিযোগ উঠছে, এত নেতা-মন্ত্রী জেলে যাচ্ছে, বাংলার মানুষের কোনো হ্যাত-ক্যাত নেই। বাংলার মানুষ যেমন চলছে তেমন চলুক। অর্থাৎ বাংলায় যে পরিবর্তন হবে সেই আশা মোটামুটি ভেসে যাচ্ছে। তবে সত্যিই কি চিত্রটা এরকম থাকবে? নাকি যেরকম শোনা যাচ্ছিল, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের নির্বাচন মিটে গেলে বাংলায় একটা বড়সড় চাপ হবে। সেটা নিয়ে অবশ্যই আলাদা করে আলোচনা করব। কিন্তু এখন অব্দি যা ট্রেন্ড দেখা যাচ্ছে, একটা কথাই বলা যেতে পারে, নেশন মডিফাইড ওয়ান্স মোর আর বাংলা সেই দিদিফাইড। কি বলবেন এই নির্বাচনী ফলাফল নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।